এই ভিডিওতে আমাদের আলোচিত বিষয় প্রাচীন রোমের কৃতদাস ব্যবস্থা। প্রথম পয়েন্ট, প্রাচীন রোমে দাস প্রথার তাৎপর্য। প্রাচীন রোমান সভ্যতার অন্যতম উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ প্রতিষ্ঠান ছিল কৃতদাস প্রথা। সমাজে দাসদের অবস্থানের ক্ষেত্রে প্রাচীন সংস্কৃতিগুলির মধ্যে তারতম্য ছিল। প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ার দাসেদের অস্তিত্ব ছিল, তাই এই অঞ্চলগুলির বৈশিষ্ট্য ছিল দাস বিশিষ্ট সমাজ। কিন্তু প্রাচীন গ্রিসে এবং আরও তাৎপর্যপূর্ণভাবে প্রাচীন রোমে উৎপাদন ব্যবস্থা ও গার্হস্থ্য বিলাসিতা ছিল সম্পূর্ণ দাসশ্রমের উপর নির্ভরশীল। তাই প্রাচীন গ্রিক ও রোমান সমাজকে দাস সমাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। পরের পয়েন্ট, দাসভিত্তিক উৎপাদন ব্যবস্থার প্রসার। একথা প্রশ্নাতীতভাবে প্রমাণিত যে প্রাচীন গ্রিস ও রোমে সুপরিকল্পিতভাবে সস্তা শ্রমের অনুসন্ধানের কারণে একটা দাসভিত্তিক উৎপাদন ব্যবস্থা ও দাসপ্রথার প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল এবং সমাজে তা সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। পেরি অ্যান্ডারসন তার প্যাসেজেস ফ্রম অ্যান্টিকুইটি টু ফিউডালিজম গ্রন্থে বলেছেন, দাসভিত্তিক উৎপাদন ব্যবস্থা তার পূর্ণ শক্তি নিয়ে প্রথম আত্মপ্রকাশ করেছিল রোমে। প্রাচীন রোমের সমগ্র জনসংখ্যার 35% ছিল দাস। রোমের সমাজে বা রোমান সাম্রাজ্য বিস্তার থেকে শুরু করে রোমার কৃষি বাণিজ্য সর্বক্ষেত্রেই দাসদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দাসশ্রম থেকে আসা উদ্বৃত্ত উৎপাদন প্রাচীন রোমান এলিটদের বিলাসবহুল জীবনযাত্রার প্রধান উপকরণ হিসাবে প্রতিভাত হয়েছিল। পরের পয়েন্ট, দাসশ্রম নির্ভর অর্থনীতি। রোমান প্রজাতন্ত্রের মধ্যভাগে ও অন্তিম লগ্নে উৎপাদন ব্যবস্থায় দাসেদের নিয়োগ করা বা দাসেদের নিয়োগ রোমান অর্থনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। তবে 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 250 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমের সমাজ ও অর্থনীতি অসম্ভব দাস নির্ভর হয়ে উঠেছিল। পরের পয়েন্ট, দাস সংগ্রহের উৎস। নানা কারণে রোমে সাধারণ মানুষকে দাসে পরিণত করা হয়েছিল। অন্যতম প্রধান উৎস ছিল যুদ্ধবন্দী পুরুষ, মহিলা ও শিশুদের দাসে পরিণত করা হতো। প্রায় একই রকম নিষ্ঠুরতার সঙ্গে জলদস্যুরা প্রাপ্তবয়স্ক ও শিশুদের ধরে নিয়ে গিয়ে তাদের দাস হিসাবে বিক্রি করত। বহু ক্ষেত্রে পিতামাতা কর্তৃক পরিত্যক্ত অবাঞ্ছিত সন্তানদেরও দাসে রূপান্তরিত করা হতো। কতগুলি অপরাধের শাস্তি হিসেবেও দাসে রূপান্তরকরণের প্রক্রিয়ার প্রচলন রোমে ছিল। রোমের বাজারে দাস ব্যবস্থা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে রোমান অভিজাতরা অনায়াসেই দাস সংগ্রহ করতে পারত। তাছাড়া আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দাসী মাতার সন্তান অবশ্যই জন্মসূত্রে দাস হতো, আর এইভাবে রোমে দাসদের অস্তিত্ব দীর্ঘায়িত হয়েছিল। প্রাচীন রোমে নানাবিধ কাজে দাসেদের নিয়োগ করা হতো। প্রাচীন সূত্র থেকে জানা যায় মোটামুটি 5 ধরনের কাজে দাসদের নিযুক্ত করা হতো। গৃহস্থ কর্মে নিযুক্ত দাস, সাম্রাজ্যিক ও সরকারি কাজের সঙ্গে যুক্ত দাস, শহরে কারিগরি শিল্পে কর্মরত দাস, কৃষিকাজে নিযুক্ত দাস এবং খনিতে কর্মরত দাস। পরের পয়েন্ট, কৃষি উৎপাদন ও দাসশ্রম। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির প্রায় পুরোটাই ছিল দাসশ্রমের উপর নির্ভরশীল। প্রাচীন রোমের লেখকদের বিবরণ থেকে জানা যায়, দাসেরা কেবলমাত্র সরকারি কৃষিজ উৎপাদনের সঙ্গে যুক্ত থাকত না, বহু দাসী অভিজাতদের মালিকানাধীন কৃষি খামারগুলির পরিচালনার দায়িত্বে ছিল, অর্থাৎ তারা খামারগুলির উপদেষ্টা হিসাবে কাজ করত। রোমান আইন দাসদের মালিকের ব্যক্তিগত সম্পত্তি হিসাবে স্বীকৃতি দিয়েছিল। ব্যক্তিগত সম্পত্তি নির্ধারণের ক্ষেত্রে রোমান আইন অনেক বেশি স্পষ্ট ও সুনির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছিল এবং তা দাসদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। দাসদের উপর মালিকের কর্তৃত্ব ছিল নিরঙ্কুশ। তারা ছিল মালিকের মালিকানাধীন পণ্য, যাদের যখন তখন কেনাবেচা করা যেত। উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে দাসদের কঠোর শ্রম দিতে হতো। বীজ বপন ও শস্য সংগ্রহের সময় তাদের দিনে 18 ঘন্টা কাজ করতে হতো। পরের পয়েন্ট, খনি ও কারখানায় দাসশ্রমের অবস্থা। রূপোর খনিতে নিযুক্ত দাসেদের অবস্থা ছিল আরও খারাপ। রূপোর খনিগুলিতে প্রায়
50,000 দাস কাজ করত। এদের এতটাই কঠোর শ্রম দিতে হতো যে বহু ক্ষেত্রে খনিতে নিযুক্ত দাস 25 বছর বয়স অতিক্রম করার আগেই মারা যেত। জাহাজ নির্মাণকারী কারখানা ও ওয়ার্কশপগুলিতে নিযুক্ত দাসদেরও কঠোর পরিশ্রম করতে হতো এবং তাদের আয়ু ছিল বেশ কম। রোমান সাম্রাজ্যে একাধিক দাস বাজারের অস্তিত্ব ছিল। সেখান থেকে রোমান অভিজাতরা উৎপাদনের বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় দাস ক্রয় করত। তবে বৃহত্তম দাস বাজার ছিল এজিয়ান সাগরের ডেলস দ্বীপে অবস্থিত। প্রতিদিন প্রায় 10,000 মানুষের কেনাবেচা সেখানে হতো এবং সেখান থেকে দাসেদের ইতালির নানা স্থানে পাঠানো হতো। পরের পয়েন্ট, গ্ল্যাডিয়েটর, দাসদের আর এক রূপ। প্রাচীন রোমের দাসপ্রথার এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল গ্ল্যাডিয়েটর। সবচেয়ে উদ্যমী এবং বলিষ্ঠ দাসেদের অস্ত্রবিদ্যায় প্রশিক্ষিত করা হতো। অস্ত্রবিদ্যায় সুশিক্ষিত দাসদের নিজেদের মধ্যে লড়াই করে অভিজাত শ্রেণীর মনোরঞ্জন করতে হতো। এরাই গ্ল্যাডিয়েটর নামে পরিচিত ছিল। যে মঞ্চে গ্ল্যাডিয়েটররা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত তাকে বলা হতো অ্যাম্পিথিয়েটার। অ্যাম্পিথিয়েটারের কেন্দ্রবিন্দু ছিল বালিচাপার একটা জায়গা। একে বলা হতো অ্যারেনা। ঠিক অ্যারেনায় দাঁড়িয়ে দুই সশস্ত্র গ্ল্যাডিয়েটর একে অপরের বিরুদ্ধে আমরণ যুদ্ধ করত। একজন যোদ্ধার মৃত্যু না হওয়া পর্যন্ত এই লড়াই চলত। সবেরই উদ্দেশ্য ছিল একটাই, রোমান এলিট শ্রেণীর সদস্যদের মনোরঞ্জন করা। গ্ল্যাডিয়েটরের পারস্পরিক লড়াই অভিজাতরা পৈশাচিক আনন্দের সঙ্গে উপভোগ করত। অনেক সময় গ্ল্যাডিয়েটরদের হিংস্র বন্য জন্তুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য অ্যাম্পিথিয়েটারে নামতে হতো। 380 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম রোমের রাষ্ট্রধর্মে পরিণত হওয়ার পরেই এই অমানবিক মৃত্যুক্রীড়ার অবসান ঘটে। পরের পয়েন্ট, দাস বিদ্রোহ ও স্পার্টাকাস। উপরোক্ত আলোচনায় স্পষ্ট প্রমাণ করে যে রোমের দাসপ্রথা ছিল নৈতিক ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। তবে দাসেরা কিন্তু সবটাই তাদের ভাগ্য হিসাবে মেনে নেয়নি। মুক্তির আকাঙ্ক্ষা সর্বদাই তাদের অনুপ্রাণিত করত। ঐতিহাসিক থিওডর মমসেন তার দ্য হিস্ট্রি অফ রোম গ্রন্থে দাস মালিক সম্পর্ককে শ্রম ও পুঁজির সংঘাত বলে চিহ্নিত করেছেন। বহু সংখ্যক দাস এই নারকীয় পরিবেশ পরিত্যাগ করে পালিয়ে যেত। পলাতকদের মধ্যে যারা ধরা পড়ত তাদের ভাগ্যে থাকত মৃত্যুদণ্ড। এই অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধে প্রথম প্রতিবাদের কণ্ঠ শোনা গিয়েছিল 73 খ্রিস্টপূর্বাব্দে কৃতদাস স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ রোমান রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিমূলে, যা চরম আঘাত করেছিল। সবশেষে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।